বাংলাদেশ ক্রিকেটের সব কিছুই নখদর্পণে আছে। সিস্টেম যদি উন্নতি না হয়, একই রকম সিস্টেমে থাকে, ওখানে কাজ করা যায় না। কারা খেলছে এখন? গত 10 বছরে যারা খেলেছে তারাই তো খেলছে। মুস্তাফিজ এখন পর্যন্ত আমাদের হি ইজ দ্য চ্যাম্পিয়ন বোলার। আমি তো অ্যাপ্লাই করিনি, বা আমি কাউকে তো বলিও নাই যে আমি অ্যাপ্লাই করছি। অনেক জায়গা থেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি যদি পরিবেশ ঠিক থাকে বা কোনো যদি সিস্টেমটা ঠিক থাকে তাহলে ওইভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমি তো অ্যাপ্লাই করিনি এখন, তো সুতরাং এটা আমার মাথায় নিয়ে এখন। কিন্তু আপনার সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স এবং বহু বছর নির্বাচক ছিলেন। অবশ্যই, কারণ আমি যে কাজ করি আমি তো খালি নির্বাচক হিসাবে না, আমি যখন 2004-এ যখন খেলা শেষ করেছি, তারপর কোচ হিসাবে জয়েন করেছিলাম, আন্ডার-19 হেড কোচ ছিলাম, এই টিমের হেড কোচ ছিলাম, তো হাই পারফরমেন্সের ব্যাটিং কোচ ছিলাম, তারপর লেভেল 3 কোচ, ওটার সাথে সিলেক্টর হয়েছি, তারপর প্রধান নির্বাচক 2016 সাল থেকে ছিলাম 2024 পর্যন্ত। তো সুতরাং এক্সপিরিয়েন্স অবশ্যই আছে, এবং বাংলাদেশ ক্রিকেটের সব কিছুই নখদর্পণে আছে। তো সুতরাং আমি জানি যে কোথায় কী করলে কী করতে হয়, কিন্তু আমরা অনেকগুলি প্ল্যানও দিয়েছিলাম, আমার পার্সোনাল প্ল্যান, যে কীভাবে ডেভেলপ করা যায়, সিলেকশন প্যানেলটাকে আরও কীভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, ডিভিশনগুলিতে কীভাবে সিলেক্টর নিয়োগ দেওয়া যায়। তো এই সিস্টেমগুলিতে দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। তো সুতরাং সিস্টেম যদি উন্নতি না হয়, একই রকম সিস্টেমে থাকে, ওখানে কাজ করা যায় না। তো সেই হিসাবে আমি ওই ধরনের সিদ্ধান্ত নিই যে আবার আমি যে আপনার প্রধান নির্বাচক হিসেবে অ্যাপ্লাই করবে। আর এরা বিসিবি থেকে যেভাবে সার্কুলার দিয়েছে, যে নির্বাচককে চায়, কোনো একদম টার্মস অ্যান্ড কন্ডিশন নাই যে কী করতে হবে, খালি নির্বাচক চেয়েছে। অবশ্যই এটা তো পার্সোনাল করা হয়েছে, এখন তো বোঝা যাচ্ছে খেলছে কারা, এটাই তো প্রমাণ দেয় আপনার। এখন কি পুরো দলটাকে কি চেঞ্জ করে নতুন দল খেলাচ্ছে এখনকার সিলেক্টররা? এই সমস্ত সমালোচনা কেন করেছে তারা? এটা তো আপনাদেরকে বুঝতে হবে, কারা খেলছে এখন। গত 10 বছরে যারা খেলেছে তারাই তো খেলছে, তাহলে আমাদের কাজের সমালোচনা কেন হয়েছে তখন? তাহলে ইন্টেনশনালি করা হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। গত 2 বছর হয়নি, গত 2 বছর রাজনৈতিক সরকার ছিল না, হয়তো সেই সুযোগের অনেকে কথা বলতে পারেনি, যার কারণে অনেক মিডিয়া দূরে ছিল, সিলেকশন প্যানেলে ওরা প্রেস কনফারেন্সে আসতো না, তো যার কারণে সমালোচনাগুলো দূরে গিয়েছে। কালকে একটা ম্যাচ হয়েছে, আপনি হয়তো অবশ্যই দেখেছেন, এবং বাংলাদেশ খুব ডমিনেটলি জিতেছে। আসলে এই জয়টা নিয়ে আপনি কি বলবেন? আর বাংলাদেশ টিমের পারফরমেন্স অনেকদিন পর ওয়ানডে খেলছে, সব মিলে আপনি আসলে কেমন দেখেছেন? অবশ্যই দেখছি, কারণ এই ধরনের একটা পারফরমেন্স দিয়ে সিরিজটা শুরু করেছে। তো আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে আগামীকালের ম্যাচটা যদি ঘুরে দাঁড়ায়, তাহলে অবশ্যই পাকিস্তানের সাথে তৃতীয় ম্যাচটা ভালো হবে। বাট ম্যাচ বাই ম্যাচ যাওয়া তো ইম্পর্টেন্ট, কারণ এটা দলটা পাকিস্তান, হালকা করে দেখার কোনো সুযোগ নেই। যেহেতু ওরা অনেকগুলি নতুন খেলোয়াড় নিয়ে এসছে, তারপরে এটাকে হালকা করে দেখলে এটা আমাদের জন্য এটা খারাপ হয়। আমাদেরকে আমাদের সেরা সময় দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। নাহিদ রানার পারফরমেন্সটা নিয়ে আসলে কি বলবেন? প্রথম 5টা উইকেট পাকিস্তান, 5টা উইকেট নাহিদ নিল, এবং এরকম পেস আসলে আমাদের এরকম পেসার আসলে খুব বেশি আসে না বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই ওকে এখন একটা সিস্টেমের মধ্যে রাখে, যত সুস্থ রেখে ভালো ম্যাচ খেলানো যায়, বেশি ম্যাচ খেলানো যায়, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এই ধরনের খেলোয়াড় একদম দলে থাকা একটা প্লাস পয়েন্ট, যে কোনো সময় খেলার সিচুয়েশনটা চেঞ্জ করে দিতে পারে। না, মুস্তাফিজুর রহমান ছিলেন অনেক আলোচনা কম হয়। মুস্তাফিজুর রহমান কিন্তু আপনার সময় এসেছিল, এবং আপনারা কিন্তু তারা সিলেক্ট করেছিলেন, এবং একটা সময় উইদাউট নো হায়ারই আসলে মুস্তাফিজ নেটে বল করতে এসে ওই সিলেকশনের গল্পটা যদি একটু বলতেন, আপনার চোখে মুস্তাফিজুর রহমান কীভাবে পড়লো এবং আপনি তাই কীভাবে সিলেক্ট করলেন? অবশ্যই ছোট এজ গ্রুপ থেকেই আমাদের একটা সিস্টেমের মধ্যে ছিল, তখন থেকে দেখেছি। আমরা ফার্স্ট ওকে ওয়েস্ট ইন্ডিজ এই টিমের সফরে নিয়ে গেছিলাম একদম আন্ডার-19 থেকেই, তো সেই থেকেই কিন্তু আমাদের নজরে পড়া। মুস্তাফিজ এখন পর্যন্ত আমাদের হি ইজ দ্য চ্যাম্পিয়ন বোলার, আমাদের ওয়ান অফ দ্য টপ বোলার। ওর জন্যই আমরা অনেকগুলি ম্যাচ কিন্তু আমরা জিতেছি। তো সেই হিসাবে ওর থেকে এখন ইয়াংস্টাররা যথেষ্ট শিক্ষণীয় আছে, এবং অনেক কিছু শিখবে আশা করছি।